আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যার মাধ্যমে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে থাকেন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কিছু উপকরণ লাগে, সেগুলো হচ্ছে আলফা কণা। আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন যদি আমরা সরিয়ে নিই এবং যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা থাকে সেটাকে আমরা আলফা কণা বলছি। পাতলা সোনার পাত, যার পুরুত্ব হবে 0.004 সেন্টিমিটার বা 4 × 10⁻⁻⁴ সেন্টিমিটার, এবং যেটা লাগছে সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এখানে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দাটি মানে জিঙ্ক সালফাইড হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে এবং তা দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। এজন্য জিঙ্ক সালফাইডটা এখানে ইউজ করা হয়, যেটা আমরা রাদারফোর্ডের পরীক্ষার বর্ণনা যখন পড়ব তখন বুঝতে পারব। তাহলে এবার আসি রাদারফোর্ড পরীক্ষার বর্ণনা। এটা হচ্ছে জিঙ্ক সালফাইড এর আবরণ, এগুলো হচ্ছে আলফা কণা, দ্বিধনাত্মক আলফা কণা। আর যখন আমরা আলফা কণাগুলো সোনার পাতের উপরে ফেলবো তখন হচ্ছে আলফা কণা সোনার পাত ভেদ করে, মানে ম্যাক্সিমাম আলফা কণাই সোনার পাত ভেদ করে সোজা জিঙ্ক সালফাইড আবরণের উপরে পড়বে এবং এখানে হচ্ছে একটি আলোকিত অংশ সৃষ্টি করবে জিঙ্ক সালফাইড পর্দার উপরে। যে আমরা বললাম জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী, যার মাধ্যমে বিভিন্ন ফোটনের শক্তি শোষণ করে এবং দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। এই জন্যই আর কি এটা ব্যবহার করা হয়। তো ম্যাক্সিমাম আলফা কণাই হচ্ছে সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের আবরণের ওপরে একটা আলোকিত অংশ সৃষ্টি করে। আর এর কয়েকটি সামান্য কিছু অংশ মানে আলফা কণা যেটা তার দিক পরিবর্তন করে, এবং তার মধ্যে একটা, এটা বলা হয়েছে যে প্রায় 20,000-এর মধ্যে একটি সোজাসুজি বিপরীত দিকে ফিরে আসে। কেন বিপরীত দিকে ফিরে আসে? কারণ হচ্ছে এখানে নিউক্লিয়াসের অবস্থানের কারণে এটা বিপরীত দিকে ফিরে আসবে। আমরা জানি যে আলফা কণা একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, আবার নিউক্লিয়াসও একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো যখন হচ্ছে আলফা কণা নিউক্লিয়াসের বরাবর মানে যায় তখন হচ্ছে এই ধনাত্মক চার্জে একটা বিকর্ষণের সৃষ্টি হয়, যার কারণে এই গতিপথটা পুরো বিপরীত দিকে চলে আসে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা যে পর্যবেক্ষণগুলো পাই সেটা হচ্ছে 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজাসুজি জিঙ্ক সালফাইডকে আলোকিত করে। হ্যাঁ, আমরা এখানে দেখেছি যে ম্যাক্সিমাম যেই আলফা কণা আছে যেটা হচ্ছে সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের উপরে পড়বে এবং এটাকে আলোকিত করবে। কয়েকটি আলফা কণা তাদের পথ থেকে বেঁকে যায়। হ্যাঁ, কয়েকটি আলফা কণা তাদের পথ থেকে বেঁকে যায় কারণ নিউক্লিয়াসের পাশের যে কণাগুলো থাকে সেগুলো। আর খুব কম সংখ্যক প্রায় 20,000-এর মধ্যে একটি কণা আছে যেটা বিপরীত দিকে চলে আসে, কারণ ধনাত্মক চার্জ বিকর্ষণ হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বিপরীত দিকে ফিরে আসবে। এবার আসি সিদ্ধান্তে। এবার এই পর্যবেক্ষণের মাধ্যমে রাদারফোর্ড কী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটা আমরা দেখব। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেখানে আমরা দেখেছি যে পরমাণুর আলফা কণার ম্যাক্সিমাম আলফা কণা সোনার পাত ভেদ করবে, সেহেতু আমরা বলতে পারি যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় ওই আলফা কণা সোজাসুজি এর অপেক্ষা বহু ভারী কোনো বস্তুর সাথে সংঘর্ষে পতিত হয়, অর্থাৎ কেন্দ্রেই সমস্ত ভর দখল করে। হ্যাঁ, এখানে যেহেতু মানে আলফা কণা ম্যাক্সিমামই ফাঁকা অংশ দিয়ে জিঙ্ক সালফাইডের উপরে পড়তেছে, আর খুব অল্প সংখ্যক হচ্ছে যেটা নিউক্লিয়াসের সাথে একটা মানে সংঘর্ষ হয়ে বিপরীত দিকে ফিরে আসতেছে। সুতরাং বলা যায় যে তার কেন্দ্রেই সমস্ত ভর দখল করে, কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে
এটা একটা কিওয়ার্ড, কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। আর এটাকে যদি আমরা মানে বিস্তারভাবে লিখতে চাই তাহলে বলতে পারি যে যেহেতু আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ ধরে নিবি, আর হচ্ছে নিউক্লিয়াসও পজিটিভ চার্জ, সেহেতু পজিটিভ পজিটিভ এটা বিকর্ষণ করে এবং বিপরীত দিকে ফিরে আসে। তাই আমরা বলতে পারি যে কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে থাকে। আলফা কণার গতিপথ থেকে তিনি হিসাব করেন পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান থাকে। হ্যাঁ, আমরা হচ্ছে ধনাত্মক চার্জের যেই সংখ্যা সেটাই তো পারমাণবিক সংখ্যা হিসাবেই আমরা ধরে থাকি। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। এটা হচ্ছে যদি আমরা হাইড্রোজেনের ব্যাস ধরি 1 × 10⁸ সেন্টিমিটার এবং নিউক্লিয়াসের ব্যাস যেখানে 1 × 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার হয়, যেটা খুবই ছোট হয় বা নগণ্য হয়। সুতরাং আমরা বলতে পারি নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণও বড় হয়। সুতরাং আমরা যদি এটাকে একটা পরমাণু হিসাব করি এবং যদি এটাকে নিউক্লিয়াস ধরি, তাহলে আসলেই পরমাণুর যে পুরো একটা যেই জায়গাটা দখল করে তার থেকে যে নিউক্লিয়াস যে জায়গাটুকু দখল করে সেটা আসলে অনেক ক্ষুদ্র একটা জায়গা দখল করে। আরেকটা জিনিস যেটা ক্লিয়ার করা আরেকটু বেশি দরকার, সেটা হচ্ছে পরমাণুর সমস্ত ভরই নিউক্লিয়াস বা কেন্দ্রে অবস্থান করে থাকে। এটা কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রনের যেই ভর অবশ্যই আছে, কিন্তু তার থেকে যে নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে সেটার তুলনায় নিউক্লিয়াসের ভর খুবই নগণ্য। সেজন্য আর কি বলা হয় যে কেন্দ্রে সমস্ত ভর দখল করে। আশা করি তোমরা লেকচারটা বুঝছো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই আজকে যতটুকু পড়লাম সেখান থেকে মেডিকেলে এবং ডেন্টালে একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে নিম্নের কোনটি একটি পরমাণুর ব্যাস। এটা তোমরা অবশ্যই অ্যান্সারটা কমেন্ট করে আমাকে জানাবা, আমি অ্যান্সারটা নেক্সট লেকচারে অবশ্যই জানাই দিব। ধন্যবাদ সবাইকে।